এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই ঝামেলা আজকের না, এত বছর এ বাড়িতে থেকেও আমি কিছু জানি না পরি। এমন এক যোগসূত্র থেকে এই ঝামেলা, তা হয়তো আমার শাশুড়িই ভালো জানেন। নাসরিন হতাশার শ্বাস ফেললেন। তারপর একটু পর আবার বলতে লাগলেন, তুমি সবটা ভেবে দেখো, তোমার দাদু বাবারা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারেন, কথা হচ্ছে তারা করেন না কেন। এভাবে তো শত্রুতা আরো বাড়ছে বই কমছে না। ভাবি কিছু একটা করছেন, আমি জানি না। উনি কিন্তু অশিক্ষিত না, কিন্তু ছেলে তো মা ভক্ত, তাকে দিয়ে কিছু করাচ্ছেন। কখনো কি ক্ষতি করে তোমার, বুঝবো না কিছু। আমার শাশুড়ি কোনো ক্ষতি করবে না তোমার, এর কারণ কি জানো? রাখাল ছিল তার ছোট ছেলে, অনেক আদরের। তারপর সেই ছেলেই তার শত্রুর বাড়ির মেয়েকে নিয়ে এসেছে। এতে করে তিনি আরো সন্তুষ্ট হলেন রাখালের উপর। রাখাল যেন চোখের মণি হয়ে উঠলেন শেষ পর্যন্ত। যাই হোক, তুমি রাখালের মেয়ে, শেষ চিহ্ন। এরপর আবার ও বাড়ি থেকে তুমি এ বাড়িতে এসেছো, তার তো সোনায় সোহাগা। তোমাকে রাখার জন্য একটুও টু শব্দ করবেন না। তোমার কথার উপর রাগ তো অনেক দূরের কথা। একটা কথা আছে জানো, একজন ব্যক্তি অত্যাচারের শিকার হলেও সেও সুযোগ সন্ধানী হয়ে উঠে। তার পালা যখন আসে সে পারলে তার দ্বিগুণ দেয়। কিন্তু যার উপর অত্যাচার করছে সে কিন্তু নির্দোষ, অতঃপর সেও অত্যাচারী হয়ে যায় এক সময়। এদের এগুলো কখনো সারানো যায়, আবার যায় না। পরি, তুমি এসবে নিজেকে জড়িও না। শুনেছি তোমার নাকি বৌভাত সামনে। আমি বলি তুমি চলে যাও, সেটাতেই মনোযোগ দাও। পরের খারাপ লাগলো বেশ কথাগুলো শুনে। চুপ করে মাথা নত করে বসে রইল। নাসরিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটা যদি এবার বুঝে, এবারে একটা নরক পরে এসেছে, অনেক কিছু ওর আড়ালে রাখা হয়েছে, সেসব ওর চোখে পড়তে দেওয়া হয়নি, সেটাই ভালো মনে করেন নাসরিন। নয়তো খড়খড়ে মেজাজের জামশেদ আলীর স্ত্রীও কম কিছু শিকার তো হননি। বেখেয়ালি মন। সময়টা ছিল খুব ক্ষীণ, চোখের পলকেই যেন চলে গেল। নভেম্বরের প্রথম সপ্তাহ হাতে মাত্র আর কটা দিন বাকি। চোখের পলকে 10টা দিন কিভাবে কেটে গেল। তবে জামশেদ আলীর স্ত্রী বুঝলেন না, শয়তান মেয়েটা হঠাৎ গত 2 দিন কিছুই বলল না কেন। হঠাৎ কোথায় উধাও হয়ে যায় আর উদয় হয়, তার সামনে পড়লেও পাশ কাটিয়ে চলে যায়। সব ওই সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করেন তিনি। রেওয়াজ খান গম্ভীর মুখে বসে আছেন, তার সামনে পরীর হঠাৎ আগমনে বেশ অবাক হয়েছেন তিনি। তবে নাতনির মুখের ভঙ্গিও স্বাভাবিক মনে হলো না তার, তাই নিজেও তেমন গম্ভীর ভাব টানলেন। দিদিভাই, তুমি যে হঠাৎ করে চলে এসেছো ভালো কথা, কিন্তু তোমার সাথে মেয়েটা কোথায়? উত্তর দেওয়ার তারা দেখা গেল না পুরীর মাঝে। সে এক ধ্যানে চেয়ে থাকলো অনেকটা সময় রেওয়াজ খানের দিকে। কি হয়েছে দিদিভাই? ওই বাড়ি কে তোমাকে কিছু বলেছে? কোনো ঝামেলা? আমাকে বলো, আমি দেখে নিচ্ছি। পরি মাথা ঝাঁকিয়ে মাথা নত করে বসলো। অতঃপর কিছুক্ষণ সময় যাওয়ার পর রেওয়াজ খানের দিকে মুখ তুলে তাকালো। অতিমাত্রায় শান্ত কণ্ঠে বলল, কিছু করলেও কি তোমার ক্ষমতা নয়, তোমার সাহস হবে তাদের ক্ষতি করার শাস্তি দেওয়ার? রেওয়াজ খানের কপালেই ভাঁজ পড়ল। তিনি পরীর ভাবমূর্তি বোঝার চেষ্টা করলেন। বলে দেখো। রেওয়াজ খানের কপালের ভাঁজ আরো সূক্ষ্ম হলো। মুখে রাটুকু কাটলেন না, আগের মতো চেয়ে রইলেন পুরীর দিকে। শান্ত মস্তিষ্কে পুরীর কথা বোঝার প্রয়াস চালাতে লাগলেন। বিনিময়ে ঠোঁট এলিয়ে একটা সূক্ষ্ম হাসি হাসল পুরী। এমনটাই কেন যেন মনে হলো রেওয়াজ খানের। পুরী উঠে দাঁড়ালো চেয়ার থেকে, বড় জানালার পাশে গিয়ে অর্ধ উন্মুক্ত জানালাটা দুহাতে সম্পূর্ণ খুলে দিল। পাশে দাঁড়ালো বুকে হাত বেঁধে। বৃষ্টির পর ঝলমলে রোদ্দুরের মতো মন মস্তিষ্ক আর মুখের ভঙ্গি নিয়ে থাকা মেয়েটাকে আজ এই মুহূর্তে বড় গম্ভীর ঠেকল রেওয়াজ খানের। তিনি পরীর মুখে স্পষ্ট গাম্ভীর্যের ছাপ দেখতে পেলেন। মেয়েটা তো এমন না। কি হয়েছে ওই বাড়িতে? হঠাৎ বাড়িতে ওর আগমনে সবাই চমকে গেছে। তবে পরে মুহূর্তে ভেবেছে মেয়েটা চলে এসেছে, যাক ভালো কথা। কিন্তু একা কোনো ব্যাগপত্র আর আন্নি নামের মেয়েটাকে না দেখে প্রচুর প্রশ্ন করেছে সবাই। তবে তা এড়িয়ে গিয়েছে পরি। এড়িয়ে গিয়ে মায়ের হাতে খাবার খেয়ে দাদুর সাথে কথা আছে বলে সবটা সুনিপুণভাবে ম্যানেজ করে এখানে এসেছে।
রেওয়াজ খান অপেক্ষায় আছেন পুরীর পরবর্তীতে কিছু বলার, অথচ পুরী যেন অনর এত সহজে মুখ খুলবে না। সময় পেরোতে পেরোতে জানান দিল বেলা 10টায় পা দিয়েছে। ঘরের দেওয়ালের বড় দেওয়াল ঘোরের আওয়াজে সময় অনুমান করে নিতে দাদা নাতনির সমস্যা হলো না। পরিবারের গৃহযুদ্ধ যদি লেগে যেত তবু আমি কিছুই ঠাউর করতে পারতাম না। ছোট থেকে এমনই ছিলাম আমি, তাই না দাদু? সে কথার প্রত্যুত্তর করলেন না রেওয়াজ খান। কথাটা সত্য। কি হয়েছে পুরি? খুব চিন্তিত শোনালো তার কণ্ঠ। পরি হাসলো, হেসে ঘুরে তাকালো, জানালার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। খুব কি প্রয়োজন ছিল এত গভীর অতীত জানার? আমি তো জানতাম আমার পরিবারের সবাই এতটা ভালো যা কোনো শব্দে প্রকাশ করা যাবে না। বাইরে ঘুরে বেড়ানো পরিবারের কাউকে নিয়ে কখনো না ভাবা আমি ছিলাম বড্ড বেখেয়ালি। ছোট্টবেলায় নোংরা মানুষগুলো একবার হানা দিল, বড় হয়ে কিশোরী বয়সে আবারও হানা দিল। কিভাবে দাদু? আমি যদি এখন বলি তোমাদের ব্যবস্থাপনা ছিল বড়ই দুর্বল, সেটা কি ভুল হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বিন্দু মাত্র কোনো দায়িত্বশীলতা যেখানে আমার মাঝে ছিল না, সেখানেই বেঁধে গেলাম একটা প্রাপ্ত বয়স্ক পুরুষের সঙ্গে। তাও সে পুরুষ গুরু গম্ভীর এই জীবনে সাধনা করলেও হয়তো তাকে বোঝা আমার কাম্য নয়। হাতের আঙ্গুল উঁচু করে পরি 3টা কর দেখে বলল, 3 বছর আমি কতগুলো মানুষকে নিজ হাতে পিটিয়ে প্রশান্তি অনুভব করেছি, সবটাই ওই লোকটার জন্য। অথচ ভয়ে লজ্জায় কোথাও একটা রাগে আমি 3টে বছর যতটা সম্ভব লুকিয়ে বেরিয়েছি। কিছুই বোঝার ক্ষমতা ছিল না আমার। তিতলিদিকে দিয়ে সন্তপর্ণে আমাকে তৈরি করেছে যাতে আমি জীবনের কোনো এক জায়গায় গিয়ে কখনো না অনুভব করি আমি তার যোগ্য না। গ্রামে ধৈ ধৈ করে নেচে বেড়ানো আমি তো শহরে কোনো কিছুই পারতাম না দাদু। রেস্টুরেন্টে গিয়ে ছুরি আর চামচের দক্ষতায় 10 জন মানুষের সাথে তাল মিলিয়ে চলা তো দূরে থাক, একটু উঁচু জুতা আরও কত কি। আর সব কিছু আমার ধারণার বাইরে ছিল। তিতলিদি চলে যাওয়ার পর স্বামী আপুকে দায়িত্ব দিয়ে গেল। তিতলিদি এই মাসে মাসে সপ্তাহখানিক ফুপির বাসায় থাকতাম। ওই দিনগুলোতে একটু একটু করে সব শিখিয়েছে আমাকে। কি না পারি আজ আমি। গ্রামের গাইয়া মেয়ে সাজতে পারলে শহরে বড় হওয়া মেয়ে না হয়েও ওদের মতো চলতে পারি। আমি কিছুই বুঝতে পারিনি তখন দাদু। প্রত্যেকটা সময় সে আমার ভালোর জন্যই এত কিছু করেছে। আমি রেগে গিয়েছি, ভেবেছি অপমান করে। পরি হাসলো এই পর্যায়ে, নিজের বোকার মতো ভাবনায় হাসলো। সত্যি কিছু কিছু মানুষকে বোঝা বড় দায়। তাদের কাজগুলো সত্যি মনোমুগ্ধকর, কিন্তু বুঝতে গেলে এ জনম পার। জানো দাদু, আজ আমি এইখানে এসে বুঝতে পারছি তার প্রত্যেকটা মূল্যবিহীন জটলা পাকা কাজ আমি মনে করতাম, আর তার পেছনে অনেক বড় বড় কারণ, এবং তা হয়তো আমার জানা দরকার। তিতলিদির মতো শান্ত হলে হয়তো পারিবারিক অনেক কিছু জানতাম, কিন্তু তা তো আমি ছিলাম না। মেজমাকে দিয়ে আমার কাছে সেই সময় এসবটা বলানো ছিল তার চাওয়া, তাই না? আজ ওই বাড়িতে আমাকে পাঠানোটা কি শুধুই কি একটুখানি মনের প্রশান্তি? শাস্তি দেয়া ওদের? তোমার ছোট মেয়ের প্রতি দায়িত্বশীলতা আর পারিপার্শ্বিক সব দেখা না কি আরও কোনো কিছু দাদু? তোমার মাথায় কি এটুকু আসেনি? তোমার থেকে তোমার ছোট ছেলে বেশি গম্ভীর, তাকেও কেউ একজন ছাড়িয়ে গেছে। সে ইয়ান, তার কাজের ধরনও কেউ ধরতে পারবে না। কোনো দিক দিয়ে কি বুঝিয়ে না বুঝিয়ে কাজ সেরে ফেলবে তা। দাদু, এমন কোনো সত্যি কি আরও আছে যা আমার জানা বাকি? এমন কিছু সত্যি কি আছে দাদু? তোমার ছোট নাতি কি সেটা জানানোর জন্যই আমাকে পাঠিয়েছে সেখানে? চমকে উঠলেন রেওয়াজ খান। পুরি তার স্পষ্ট দেখতে পেল দাদুর চমকে যাওয়া। কই, এর আগে তো কখনো এমন চমকে যায়নি। অতিমাত্রার শান্ত মানুষটা অথচ ঠান্ডা মাথায় ভাবলে ঠিকই ধরতে পারত ইয়ানের উদ্দেশ্য। পুরি তাচ্ছিল্য হেসে বাহিরে তাকালো। ইয়ান, শেষ হয়ে আসিস নিচে। সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছিল ইয়ান। পেছন থেকে রায়াদের কণ্ঠে থামলো। দাঁড়িয়ে থাকায় যেন তার নিঃশব্দের সায় দেওয়া। তারপরও দেখা গেল মাথা নাড়াতে। অতঃপর উপরে চলে গেল। রায়াদ ইয়ানের দিকে দৃষ্টি ফিরিয়ে ড্রয়িং রুমে বসা বাবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। কাল রাতে 2 ভাই একসাথে এসেছে ঢাকা থেকে। ইয়ানের আসার কথা ছিল না, কিছু ইম্পর্টেন্ট কাজ সেরে রাখতে চেয়েছিল, তবে রায়াদ জোর করে নিয়ে এসেছে। আজকে সন্ধ্যায় আবার চলে যাবে সে। আর কয়দিন মাত্র বেরিয়েছে রায়াদ। নিজেও আপাতত বিরতি নিয়েছে হসপিটাল থেকে।
একদিকে ভাই আর অন্যদিকে বোন, দুজনের বিয়ের দায়িত্ব পালন করার সুযোগ না পেলেও রিসেপশন পার্টি তো আছে। এটার দায়িত্ব বড় ভাই হিসেবে তার দায়িত্ব থাকে। আনন্দের সহিত তা করবে রায়দ। ইয়ান আসলো 15 মিনিট পর। পরপরই ড্রয়িং রুমে উপস্থিত হলো 3 রমণী, নীরা, তিতলি, শাইমি। 3 জনেই কিচেনে ছিল, সেজতে ছিল ড্রয়িং রুমে। তার কিচেনে যাওয়া বারণ, দাঁড়িয়ে থাকা যাবে না কড়া গলায় তা বলে নীরা পাঠিয়ে দিয়েছেন। শাশুড়ির কড়া গলার আওয়াজে কি বলবে সে যদি গুটি গুটি পায়ে চলে এসেছে। ওনাদের পেছনে সার্ভেন্টরা সন্ধ্যা নাস্তা নিয়ে হাজির হলো। বড় হল রুমের টি টেবিলের উপর রেখে দিয়ে প্রস্থান করলো। নীরা সবার দিকে চা কফি এগিয়ে দিয়ে বসলেন রাশাদ খানের পাশে। ইয়ান, সিকিউরিটির ব্যাপারটা কে দেখবে? তোমার বাবাকে বললে তুমি দেখছো মানে? সব ঠিকঠাক মম, তাসিন দেখবে। ইয়ান, সিকিউরিটির ব্যবস্থা জোরদার করো। জানি এমন হবে, তবে তার থেকেও জোরদার করো। ইয়ান চোখের পলক ফেলে আশ্বস্ত করলো নীরাকে। সিকিউরিটি নিয়ে বেশ কথাবার্তা শুরু হলো। রাজনীতিবিদ থেকে শুরু করে সব ধরনের বড় বড় লোকেদের উপস্থিতি থাকবে, থাকাটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেম আরও বেশি নজর দেওয়া লাগবে। পরে রেওয়াজ খানের রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসতেই রিজা ডেকে উঠল। পরি তাকালো তার দিকে, পায়ে পায়ে এগিয়ে আসলো। রিজার হাতে বাটি, সেটাতে কোনো একটা খাবার। হাঁ কর তো পরি, আজ একটা বিদেশি আইটেম ট্রাই করেছি, খেয়ে বল কেমন হয়েছে। কথাটা বলতে বলতে রেজা চামচ পুরীর মুখের সামনে নিল। পুরী বিনা বাক্যে সেটা খেয়ে নিল। পুরীর মুখে হাসি ফুটলো, হাত উচ্চে বোঝালো সে হয়েছে। রেজা ওর হাত টেনে নিয়ে সোফায় বসালেন, নিজ হাতে খাইয়ে দিতে লাগলেন। পরি, একবারে চলে আয়। রিজার কথায় পুরী খুব স্বাভাবিক থাকলো। ওর বেডরুমে আছে। বড়মা কিছু কথা বলি, শুনবি মন দিয়ে? বলো। পরি, আমাদের লাইফ একটা এক্সাম হল, জানিস? আমরা চাইলেও সেই এক্সাম হল কাটিয়ে যেতে পারি না। আমরা জানি সামনে আমাদের এগোতেই হবে, এটাই নিয়ম। নয়তো 8-10টা মানুষ থেকে আমরা যেমন পিছিয়ে থাকবো, ঠিক তেমন আমাদের লাইফেও আমরা ব্যর্থ হিসেবে গণ্য হব। খারাপ হোক ভালো হোক, এক্সাম আমাদের দিতেই হবে। অনেক পরিস্থিতির শিকার হতে হবে। প্রশ্ন কমন আসলো না, আবার সবটাই কমন আসলো, একদিন তো পুরোটাই আসলো না। অন্য কারো ফেক পেপারসেও কালপিট হতে পারে। বাট আমরা কি আদতেও পারি সেখান থেকে সারা জীবনের জন্য চলে আসতে? নিজেকে ইনোসেন্ট প্রুফ করে সেখানেই ফিরতে হয়, কারণ সেখানে না ফিরলে আমাদের লাইফ থেমে যাবে। রিজা একটু থামলো, জোরে শ্বাস নিয়ে পুরের গালে চামচের খাবারটুকু দিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি ভুল কিছু বলেছি পরি? পরি দুদিকেই মাথা নাড়ালো। সত্যি বড় মায়ের কথায় আজ পরি অনেক মুগ্ধ হয়েছে। তোর জীবনেও এমনটা আমাদের জীবন। পরিবারহীন আমি ছিলাম উগ্র। আমার জন্মভূমির সংস্কৃতি তো অমন ছিল। নর্মাল হলেও কিভাবে যেন তোর বড় বাবার সাথে প্রেমটা হয়। আমি যখন এই দেশে আসি সবার মুখের ভাষা তো বুঝতাম না অত, তাই তখন না বুঝলেও একটা সময় এসে বুঝতাম। গ্রামের সবাই বলতো, ছি ছি বিধর্মী রাষ্ট্রের মাইয়া, তোমার সাওয়াল লইয়া একদিন চইলা যাইব। কত কথা যে হতো। তোর দাদি আমাকে মেনে নেয়নি। বাবা তো ছিল শান্ত মানুষ, কোনো কাজ হুটহাট করে না, কোনো কথাও হুটহাট বলে না। গ্রামের পর গ্রাম ভেসে গেল এসব কথা। আম্মা আমাকে সহ্য করতে পারতো না। এখানে তার দোষ দিচ্ছি না আমি, সবটাই ছিল পরিস্থিতির শিকার। এই সময়টাতেও পরি আমাকে নিয়েছিলে প্রচুর এক্সাইটেড। জানিস, তোর বড় বাবা আর আমাকে নিয়ে নিয়োজও হয়েছিল। বছরের পর বছর ঐতিহ্যের খাতায় নাম লিখিয়ে আসা খান বংশ এবং অন্য পরিচয়ে বিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওনার রেওয়াজ খানের সুযোগ্য
পুত্র রাশেদ খান উচ্চ শিক্ষিত হয়ে দেশের ফেরার সঙ্গে সঙ্গে ভিনদেশী এক নারীকে বিবাহ করে ফিরেছে। এসব নিয়ে কতই না কাহিনী জানিস। এত কিছুর মাঝে যখন তিতাস আসলো তখন সব ঠিক হয়ে গেল। আম্মা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আস্তে আস্তে আমার সব থেকে ভালো বন্ধু হয়ে গেলেন। তখন থেকে আজ পর্যন্ত আমার সুখের কোনো অভাব হয়নি। জানি না সাধনা করে না কি এমনিতে সৃষ্টিকর্তা আমাকে ভিনদেশে এমন একটা পরিবার দিল। আমি কখনো এটা একটু অবহেলা করিনি জানিস সোনা। লাইফ আমাকে যেটা দিয়েছিল দুহাতে লুফে নিয়ে আজ আমি সর্বসুখী। পরে মনোযোগের সহিত রিজার কথা শুনতে লাগলো। বাড়িতে আপাতত তেমন কেউ নেই। পরে এমন সময় এসেছে যাতে তার বাবা বড় বাবা কারোর সম্মুখীন হতে না হয়। তাহলে হয়তো দাদুর সাথে কথা বলাটা হতো না। এমনকি নিতুর সাথে দেখা হয়নি। আনামকেও নিয়ে গিয়েছে নিতু আজ। পিচিটার সাথে দেখা হলো না বলে বেশ আফসোস হয়েছিল পরীর। যাক, এসব কথা থাক। তোকে যেটা বলবো, এইসব জানার পর মায়ের সাথে কতটুকু সময় কাটিয়েছিস পড়ি। তুই জানিস না তোর মায়ের পান ভোমরা তুই আসার আগে ঠিক পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল ও। এত কষ্টের পর সন্তানের মুখ দেখলো, নিমিষেই সব কষ্ট হাওয়ায় মিলে যায়। জন্মের পর থেকে 4টা বছর বাচ্চার নতুন নতুন কাজগুলো মায়ের কষ্টকে ধুয়ে দেয়। ওর যখন পাগল প্রায় অবস্থা তখন তুই আসলি। তোকে আঁকড়ে ধরে থাকতো সারাদিন মেয়েটা। কখনো তোকে আহ শব্দটা করতে দেয়নি। একটু যদি বেশিক্ষণ কান্না করতে তোর কিছু হয়েছে তাই ভেবে কান্না করছিস। নিজেও কান্নাকাটি করে রিয়াদ যেখানে থাক বাড়িতে নিয়ে আসতো। মেয়ে তার এমনি এমনি কাঁদে নাকি? ও তো শিশু, ফুটফুটে, কিছু বলতে পারবে না। সেই মুহূর্তেই তোকে ডাক্তারের কাছে নিয়ে না গেলে কি পাগলামি তার মায়ের কথা কেউ ভাবে না। রিজা হেসে ফেলল, চোখের কোণে আসা পানিটা মুছে ফেলল। পরীর দিকে তাকিয়ে আবারও ওর গালে হাত রেখে বলল, ছোট থেকে তোকে যে পরিমাণ আদর দিয়ে রিতা মানুষ করেছে আমরা 5 মিলে হয়তো তা দিতে পারবো না। একদম ছোটবেলার কথা মনে না থাকলেও যথেষ্ট বোঝার কথা তোর। তাহলে এখন তোর মায়ের অবস্থা কি দেখেছিস? পরি আর কখনো ফিরবে না প্রতিশোধ নিতে। গেলে শুধু নেওয়াই হবে। কি হবে তাতে? বাদ দে পরি, চলে আয়। রিতা হুটহাট কাঁদে। এসব জানার পর মায়ের সাথে একবারও একা কথা বলেছিস পরি? রিতা কান্না করে, বলে আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, কেড়ে নিচ্ছে সবাই। আমি ওরে ছাড়া বাঁচবো কি করে? যা, তোর মা ঘরে আছে, কথা বল। ও বাড়িতে আর যাওয়ার দরকার নেই। পরীর খারাপ লাগলো, চোখের কোণে পানি জমলো। গালে রাখা রিজার হাত 2 হাতের মাঝে নিয়ে কপালে ঠেকে বসে রইল। রিজা অন্য হাত ওর মাথায় বলে দিল, কিছুটা সময় নিয়ে বলল, পানি খেয়ে রিতার কাছে যা। পরে একটু শব্দ না করে উঠে গিয়ে পানি খেয়ে নিল। অতপর পা বাড়ালো বাবা মায়ের ঘরের দিকে। ঘরের দোরগোড়ায় এসে দাঁড়ালো পরে। একটু বিরক্ত হলো নিজের প্রতি। এসবের মাঝে যে নিজের মাকে সময় দেওয়া হলো না। পরে ফাহমিদার প্রতি তার অনুভূতি কি সে জানে না, বুঝতে পারে না। আর এখন সম্ভবও না উপলব্ধি করা। সে যা করেছে মনের খায়েশ মেটাতে। এতটা খারাপ ওই লোকগুলো এই কথার ভিত্তিতে, কিন্তু হাজার জন আসুক তবু তার মায়ের জায়গাটা একজনের জন্যই থাকবে। ঘরের ভেতর উকি দিল শুয়ে আছে রিতা। ভ্রু কুচকালো পরি। মা তো অসময়ে শুয়ে থাকার মানুষ না, শরীর খারাপ নাকি? গুটি গুটি পায়ে ভেতরে আসলো পরি। পুরনো আমলের পালঙ্কে শুয়ে থাকা মায়ের পাশে এসে দাঁড়ালো, পায়ের পাতা উঁচু করে উকে দিল। তখনই রিতা পরির দিকে তাকালো। পরি বোকা হাসি দিয়ে মাথা চুলকালো। আসতেই তো এলো, মা কিভাবে বুঝলো? রিতা উঠে পড়লেন। পরি হাত এগিয়ে তার কপালে হাত রেখে চেক করে নিল, স্বাভাবিক লাগছে তো? না, ঠিক আছে। তো দাদুর সাথে কথা শেষ? পরি মাথা নাড়ালো। পালঙ্কে মায়ের পাশে বাবু মেরে বসে পড়লো। পরনে তার আকাশি কালারের গোল জামা আর ঢিলে ঢালা পায়জামা। রিতা তাকিয়ে আছে পরির দিকে। পরি মায়ের সাথে চোখাচোখি হতেই অস্বস্তি লাগলো। হঠাৎ এমন কেন লাগছে? পরি রিতার হাত কোলের উপর থেকে সরিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল।
অনেকটা সময় পেরোলেও দুজনের কেউ কোনো কথা বলল না। এখনও তিনি নারাজ। মেয়ের ওই বাড়ি পাঠানো তার মোটেও ভালো লাগেনি। কি টেনশনে থাকেন তিনিই জানেন। 4টা দিন মায়ের কাছে থাকবি না? আমার থেকে কি ওরা অনেক আপন যে বিয়ের আগে মায়ের কাছে থাকার প্রয়োজন মনে হচ্ছে না তোর? রিতার কণ্ঠ জড়ানো অভিমান ঠিকরে বেরিয়ে আসছে। পুরীর মুখটা চুপসে গেল মায়ের কথায়। সে কি একটু বেশি করে ফেলেছে? রিতার শাড়ির আঁচল হাতে চেপে ধরে চুপ করে রইল পুরী। রিতার হাত টেনে কপালের উপর রেখে বলল, আম্মু একটু মাথায় হাত বুলিয়ে দাও না, মাথা ব্যথা করছে। আমি তো এসবে জড়াতে চাইনি, ভাগ্য জড়িয়ে দিল। এত অতীত, এত তিক্ত অতীত আমি তো কখনো জানতে চাইনি, অথচ সব আমার সামনে এসে পড়লো। চুপ হয়ে গেল পুরী। আবারও একটু সময় নিয়ে বলল, একটা কথা বলবে আম্মু? রিতা নিশ্চুপ পরে কিছুটা সময় নিয়ে রয়ে শুয়ে বলল, এবারের সব অতীত কি তুমি জানো আম্মু? হয়তো আজ কমলা দাদির জায়গায় আমি থাকলে একই কাজ করতাম আম্মু। তাকে কি দোষ দিব? তার সাথে যে অন্যায় তার ভাইয়েরা করেছে, সেই আগুনে পুড়তে পুড়তে আজ এত প্রতিশোধের খেলা। মানুষ এমন কেন আম্মু? এত অদ্ভুত কেন? আমি পড়ি ফাহমিদাকে চিনি না আম্মু, আমি রিতাকে চিনি। আমার মা, সে আমাকে জন্ম দিয়েছে কিনা জানি না, কিন্তু সে আমার মা। পড়ি ফাহমিদা দায়িত্ব, এসব থেকে বেরোতে চাই আম্মু। যে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম কেঁচো খুঁড়তে যেয়ে যে কেউটে বেরিয়ে এসছে, এবার কাকে শাস্তি দিব আমি? আমাকে এসব থেকে তো তুমি ছোট থেকে দূরে রেখেছো, আঁচও লাগতে দাওনি। তাহলে আজ কেন আমি এত কিছু জানবো? জানা কি খুব দরকার? কান্নারত কণ্ঠে পরি বলল। আঁচল আরো শক্ত করে চেপে ধরেছে। রিতা চমকে উঠেছেন পরীর কথায়। কার নাম বলল? কিসের কথা বলছে পরি? আবারও কোনো অতীত? সাধারণত রিতা খোঁজ খবর নেওয়ার জন্য প্রায় সময় বাড়ি থেকে দূরে থাকা ছেলে মেয়েদের কাছে ফোন দেন। বাদ যায় না ইয়ানও। সপ্তাহে শুক্রবার দিনটায় রিতা ফোন দিয়ে ইয়ানের খোঁজ খবর নেন। শুক্রবারে দেওয়ার কারণ হলো, কখন কি কাজে ব্যস্ত থাকে ইয়ান সেটা তো তিনি জানেন না, তাই এই পন্থা। প্রায় সবার কাছেই এমনটাই, কিন্তু আজ তো শুক্রবার না। তারপরেও ইয়ান নিজের ফোনটা হাতে তুলে নিল, ল্যাপটপ বন্ধ করে দিল অন্য হাতে। রিতার ফোন কেটে কল ব্যাক করলো ইয়ান। কোনো ভালো মন্দ জিজ্ঞাসা না করে হঠাৎ এমন কথা। আর রিতার কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে। পরিবারের সবার সাথে ফর্মালিটিসের খাতা ইয়ানের অপরিপূর্ণ, কিন্তু এই একটা মানুষ নিজ থেকে সব সময় ফোন দেয়, খোঁজ খবর নেয়। বাড়িতে আছি, সন্ধ্যায় ঢাকা যাব। এনি প্রবলেম ছোট মা? তুমি যেই মেয়েটাকে পরীর সাথে পাঠিয়েছো, ওকে বলো পরীর জিনিসপত্র নিয়ে চলে আসতে। আমি তোমার ছোট আব্বুকে দিয়ে গাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। পরীকে আমি ওই বাড়িতে যেতে দিব না। মেয়েটা আমার ইয়ান, সেটা তোমরা ভুলে যেও না। ওর ওপর আমারও সমান অধিকার। আর আমি যখন বলেছি ও যাবে না, অর্থাৎ যাবে না। তোমরা কি শুরু করেছো? আমার মেয়ের স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক করছো কেন? আমি চাই ও নিজেকে নিয়ে থাকুক, বাকি দুনিয়া উল্টে যাক। সংসার করুক, পড়ালেখা করুক, বাড়িতে আসুক, ঘুরে ফিরে বেড়াক, কিন্তু এই বাড়ির অতীতে কেন ওকে জড়াবে? আপনি শান্ত হয়ে কথা বলুন, উত্তেজিত হবেন না। আমি সব কথা শুনছি। আর কোনো কথা শোনাশুনি নেই ইয়ান। তোমাকে যে কথা বলেছি সেটা করো। আমিও ওই বাড়ি যাবে না, অর্থাৎ যাবে না। পৃথিবী উল্টে গেলেও ওকে আমি এই বাড়ি থেকে এক পাও বের হতে দেবো না। ছোটো থেকে আমি ওকে এসব থেকে দূরে রেখেছি কি আজকের দিন দেখার জন্য? তোমার ওপর মেয়েটার দায়িত্ব দিলাম, তুমি এসবে জড়াচ্ছ ওকে। এই তোমার দায়িত্ব দেবো না? ওর একটু হলেও এটা জানার দরকার ছিল ছোট মা। একটু নয় ইয়ান, ও পুরোটা জেনে গেছে। কি হলো জেনে বলো তো? পুরনো কাসুন্দি ঘেটে কিছুই হয় না ইয়ান। আমি কল রাখছি, এই 5 দিনে ও এক পা বাড়ির বাইরে রাখবে না। রিতা বেশ রেগেই ফোন রাখলেন। ইয়ানের কোনো কথা শুনলেন না। আর শোনার প্রয়োজন নেই, এই মুহূর্তে তার কথাই শেষ কথা। যে যা মনে করবে তাই করছে। পরের আর ও বাড়ি যাওয়া হলো না। মায়ের উপর আর কোনো কথা বলল না, চুপচাপ ভদ্র মেয়ের মতো সবটা মেনে নিয়ে থেকে গেল। এদিকে সন্ধ্যার পরে আন্নে উপস্থিত হয়েছিল তাদের বাড়ি। তাকে সুরক্ষিতভাবে এ বাড়িতে ইয়ানি ব্যবস্থা করেছে নিয়ে আসার। আন্নে নিজেও হতভম্ব। জমিদার বাড়িতে এসে পুরীর কাছে সব শুনল সে। অতঃপর সেও বোঝালো যা হওয়ার হয়েছে, এখন এসব মাথা থেকে বের করা উচিত। পরে যা প্ল্যান নিয়ে গিয়েছিল তার 40%ও পূরণ করতে পারেনি। ওদিকে ও বাড়ির সবাই ও হতভম্ব।
এই তো সকালেও নাসরিন কত আনন্দের সহিত পুরীর জন্য নাস্তা বানিয়ে দিল। মেয়েটা নাস্তা খেয়ে নিল, তার পাশে বসে গল্পে গল্পে বলল যে বাড়ি যাবে, আজ কাউকে যেন না বলে। চলেও আসার কথা আজ আর আসলো না। আবার একটা ড্রাইভার এসেছিল গাড়ি নিয়ে, আন্নির সহ জিনিসপত্র নিয়ে চলে গেল। কেমন ফাঁকা ফাঁকা লাগছে নাসরিনের। ছোট মেয়েটাও স্কুল থেকে বাড়ি এসে পরীকে না পেয়ে এবং চলে যাওয়ার খবর শুনে না খেয়ে দিয়ে শুয়ে আছে কাঁদো কাঁদো অভিমানী মুখতার। অবশেষে নাসরিন মেয়েকে বোঝালো পরি আপুর সাথে পরে দেখা করাবে। অনেক বুঝিয়ে মেয়েকে খাইয়েছে। পরি সেদিন রাতেই ফোন করলো নাসরিনের কাছে, একটু আধটু বলল সবটাই। নাসরিনের খারাপ লাগছে খুব, আর কখনো মেয়েটা আসবে না। ওর আগমনটা ছিল হুটহাট বৃষ্টির মতো। হঠাৎ মেঘ লেগে পূর্বাভাস না দিয়েই বৃষ্টি হয়ে আসা, আর হঠাৎই না বলে কয়ে চলে যাওয়া। আবার আগের নিয়মে জীবন। নাসরিন কিছু সময়ের জন্য ভেবে নিল, আচ্ছা আর যদি পুরী বেঁচে থাকতো, সব স্বাভাবিক থাকতো, তাহলে তো পুরী এই বাড়িতেই বড় হতো, তাদের সাথে থাকতো। দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাসরিনের মুখ চিরে। সারাদিনে কতই না দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে সে। বাড়িটা গুমট ভাব ধরেছে। আগে এমন ছিল, কিন্তু পরে আসার পর যেন একটু ছন্দ পতন ঘটেছিল। জামশেদ আলীর স্ত্রী এবং তার মা এই কথা শোনার পর মেজাজ হারিয়েছে। জামশেদ আলীর মা তো রুক্ষ মেজাজ দেখিয়ে বেড়াচ্ছেন। তার মেজাজ আগামী 1 বছরও যেন এমনই থাকবে সবাই জানে। এদিকে জামশেদ আলীর স্ত্রীর করা পরিকল্পনায় রয়ে গেল। রাগে দুঃখে ডিভোর্সের কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন। নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে পরি। হাত পা ছড়িয়ে মাথা বাঁকিয়ে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে রীতা এসে বড় দক্ষিণা জানলার পাল্লা উন্মুক্ত করে দিয়ে গেছেন। তাই হালকা শীতের সকালের মিষ্টি রোদ এসে পুরো ঘর আলোকিত করেছে। তবে পরীকে ডাকেননি রীতা। মুখের দিকে তাকিয়ে বেশ মায়া লেগেছে। কিভাবে ঘুমাচ্ছে মেয়েটা? হ্যাঁ, মায়াই টইটুম্বর যাকে বলে। এমন মায়াবী মুখ কি রীতা এর আগে দেখেছে? সেই জন্মের পর থেকে যখন কাছে পেয়েছেন, ঘুমন্ত পরীর মুখের দিকে তাকালে সে আর চোখ ফেরাতে পারতেন না। কখনো আবার পারতেন। কিভাবে হাসতো মেয়েটা! মনে পড়লে ঠোঁটের কোণে তারও হাসি ফুটে ওঠে। সন্তানের উপর মায়ের নজর সর্বপ্রথম লাগে বলে সব সময় কপালের একপাশে কালো একটা টিপ, আর পরীর দিকে তাকালে মাশাআল্লাহ বলতে ভুলতেন না। শেষে তার নজরে যদি আগে লেগে যায়, আজও তেমনটাই হলো। মায়া মায়া নজরে মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে মাশাআল্লাহ আর শুকরিয়া আদায় করতে ভুললেন না। এগিয়ে গিয়ে পরীর চুলে হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। পারলে বুকের সব ভালোবাসা উজাড় করে দিতেন। ঘরের দরজা ভেড়ানো আপাতত। পরপরই আস্তে আস্তে দরজা খুলে গেল। প্রথমে বিড়ালের মতো ছোট ছোট পা ফেলে কেউ ভেতরে এলো। পেছনে আরো কয়েকটা পা যোগ হলো। ম্যাডের 3 দিকে ছুড়ে গেল সেই পা জোড়াদের মালিকরা। পরীর সেদিকে হুঁশ নেই। সে আগের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন। বিড়ালের মতো বাচ্চাটাকে কেউ 2 হাতে বিছানার উপর উঠে দিল। অতঃপর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ধীর কণ্ঠে কাউন্টডাউন স্টার্ট করলো। সঙ্গে সঙ্গে সবাই বিছানার উপর হামলে পড়ল, পরীর নাম ধরে চিল্লিয়ে। পরীর আর ঘুম। গভীর ঘুমে তলিয়ে ঠিক তখন জোরালো কয়েক জোরের চিৎকার, আর নিজের গায়ের উপর ধপাস করে ছোট্ট একটা শরীর সহ আরো বেশ কয়েকটা শরীর পড়তেই ও নিজেও চিৎকার করে উঠল, মা, মা গো মা! খিলখিল করে হাসির আওয়াজ কানে আসলো পরীর। আত্মারাম যেন খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। হতভম্ব আর ভয়ে বিস্ময়ে উঠে বসলো। সবাইকে ঠেলে ঠুলে সরিয়ে উপর হয়ে শুয়ে থাকায় কাউকে দেখতে পায়নি সে। ওদের এভাবে চিল্লানোর কারণে নিচ থেকেও জাহানারার কণ্ঠ ভেসে আসলো, কি হলো রে, কি হলো? কিছু না নানু, ভাঙা কোমর নিয়ে এভাবে উপরে আইসো না গো। স্বামী কথাটা বলেই আবারও হেসে উঠল। নিচ থেকে জাহানারার কানে যতটুকু গেল প্রত্যুত্তর আসতে ভুলল না। হতচ্ছাড়ি, কার কোমর ভাঙা? আমি এখনো দেই দেই করে চলতে পারি। ছোট্ট আনাম কিছু না বুঝে সাইমি আর তিতলির হাসি দেখে নিজেও হাসতে লাগলো। আর ওকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ঘুম ভাঙা ভাব নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে পরি। ফুপি ভয় পেলে, ফুপি ভয় পেলে। পরির দিকে তাকিয়ে হেসে হেসে বলল আনাম। পরি নাক ফুলিয়ে ওর দিকে তাকালো। নিজেকে ধাতস্থ করে আনামকে বিছানায় শুয়ে সুরসুটি দিতে দিতে বলল, তো অবিরে দুষ্টু, আমার আজ হচ্ছে। আহা! মুখে আওয়াজ করে সাইমি ওদের দিকে একবার তাকিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। 2 হাত ছড়িয়ে তিতলি খাটের কোনায় বসে আছে।
এভাবে কেউ করে? আমি কি ভয়টাই না পেলাম? আনামকে দু হাতে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ে বলল পরি। সত্যি সে এতটাই চমকে উঠেছে। শান ভাইয়া কোথায়? তোমাদের তো শান ভাইয়ার কাছ থেকে জ্ঞান নেওয়া উচিত। ঘুমের মধ্যে এভাবে কাউকে জাগাতে নেই। যদি স্ট্রক করে বসতাম তখন? প্যারা নাই, চিল। এখনো বোবা তো হলো না, বাঘের গুহাও গেলি না। এই ছোট্ট বিষয় স্টক করলে হয়? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।